where every power plant in Iran will be out of business, burning, exploding, and never to be used again. I mean, complete demolition. হরমুজ প্রণালী খুলে দিতে মঙ্গলবারের সময়সীমায় চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের। এক রাতে ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি, যুদ্ধ বন্ধে স্থায়ী সমাধান চায় তেহরান। ওয়াশিংটনের হুমকি প্রত্যাখ্যান। কুয়েতের ড্রোন হামলায় 15 মার্কিন সেনা আহত। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ আক্রমণের দাবি আইআরজিসির, পেন্টাগনের অস্বীকার। ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। হরমুজ প্রণালী খুলে দিতে মঙ্গলবারের সময়সীমায় চূড়ান্ত বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি মানতে না চাইলে এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। তবে হুমকি প্রত্যাখ্যান করে তেহরান বলছে, কোনো অস্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ী সমাধান চায় ইরান। এর মধ্যে ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে আইআরজিসি, এমনকি মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলিতেও হামলার দাবি করেছে তারা, যদিও তা অস্বীকার করেছে পেন্টাগন। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপছে ইসরায়েলের তাইর দেব্বা, মারাকা, কিরিয়াত শামোনা ও সাসা। ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের অন্তত 28টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ব্যবহার করায় এই অবস্থা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং অন্যান্য ঘাঁটি। এতে কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। মার্কিন উভচর যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি, যদিও দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেনাবাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায় ইরানের সাউথ পার্স পেট্রোকেমিক্যাল স্থাপনায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনায় শক্তিশালী আঘাত করেছে ইসরায়েল। এটি ইরানের প্রায় 50% পেট্রোকেমিক্যাল উৎপাদন করে। এছাড়া তেহরান, ইয়াজদ ও ইস্পাহানের শিল্প ও সরকারি কেন্দ্রে বিস্ফোরণ হয়েছে। এমনকি ইরানের জাজদ প্রদেশে পারমাণবিক গবেষণা কেন্দ্রেও লক্ষ্যবস্তু হয়েছে। এছাড়া লেবাননের নাবাতিয়া ও টাইর অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 41টি গ্রামে মানবিক ক্ষতি হয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। They have till tomorrow. এর মধ্যেই হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দেয় তবে তিনি এক রাতের মধ্যে দেশের সব সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবেন। 4 ঘন্টার মধ্যে আগুন ও বিস্ফোরণে সব নষ্ট হবে। আরো বলেন, স্থানীয় সময় মঙ্গলবারই চালানো হবে ব্যাপক হামলা। Where every bridge in Iran will be decimated by 12 o'clock tomorrow night, where every power plant in Iran will be out of business, burning, exploding, and never to be used again. I mean, complete demolition. অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা ইরানের প্রতিরক্ষা মনোবলকে দুর্বল করতে পারবে না। ইরান হরমুজ প্রণালীর নিরাপদ পারাপারের জন্য নিজস্ব শর্ত রেখেছে। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ সেতুসমূহ ধ্বংসের হুমকি দিয়েছেন। এই হুমকি বাস্তবায়িত হলে লাখো কোটি টাকার অবকাঠামো, জনজীবন বিপন্ন হবে। তেহরান সতর্ক অবস্থানে রয়েছে, আর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সম্ভাব্য প্রভাব নিয়ে বেশ উদ্বিগ্ন। হরমুজ প্রণালী না খোলার পরিপ্রেক্ষিতে ইরানের গুরুত্বপূর্ণ সেতুগুলো ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে সেতু দিবস হিসেবে উল্লেখ করেছেন। এর আগে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, স্কুল, গবেষণা কেন্দ্র এবং ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে বিমান হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়তে পারে। গত সপ্তাহে কারাচ শহরের নতুন B1 সেতু বিমান হামলায় ধ্বংস হয়। তখন নওরোজ উদযাপনের সময় সেতুর নিচে পিকনিকে থাকা 8 জন নাগরিক নিহত হন। সেতুটি তখনও অসম্পূর্ণ ছিল। বিশ্লেষকরা এটিকে ইরানের উন্নয়ন ধ্বংস কৌশলের অংশ হিসেবে দেখছেন। ইরানের সেতু ব্যবস্থাপনা অনুযায়ী দেশটিতে প্রায় 3 লাখ সেতু রয়েছে। এর মধ্যে বড় এবং গুরুত্বপূর্ণ 5টি সেতু রয়েছে। পারস্য উপসাগর সেতু কেশম দ্বীপে অবস্থিত 3.4 কিলোমিটার দীর্ঘ এটি ভারতে ও রাশিয়ার সঙ্গে আন্তর্জাতিক পরিবহন করিডোরের অংশ। উর্মিয়া লেক সেতু তাবরিজ ও উর্মিয়াকে সংযুক্ত করে। এটি 1.7 কিলোমিটার দীর্ঘ এবং ধ্বংস হলে পরিবহন ও পরিবেশ বিপর্যয় ঘটতে পারে।
এছাড়া সাদ্র মাল্টিলেভেল এক্সপ্রেসওয়ে সেতু তেহরান শহরে দৈনিক লাখ লাখ মানুষ এটি ব্যবহার করে। ধ্বংস হলে নগর চলাচল বিপর্যস্ত হবে। কারণ 4 আর্ক সেতু শাহরি কোর্ট ও ইজেকে সংযুক্ত করেছে। বাঁধের ওপর অবস্থিত হওয়ায় বোমাবর্ষণ হলে প্লাবন হতে পারে। গাদির কেবল স্টেট সেতু আহবাজে অবস্থিত। এটি কারুন নদীর ওপর অবস্থিত ইরানের তেল ও স্টিল শিল্প কেন্দ্রকে সংযুক্ত করেছে। এই সেতুগুলো ধ্বংস করলে শুধু নগর ও প্রাদেশিক যোগাযোগ ব্যাহত হবে না, অর্থনৈতিক ক্ষতি, জনজীবনের ঝুঁকি এবং পরিবেশগত বিপর্যয়ও ঘটতে পারে। আন্তর্জাতিক ও জাতীয় পর্যবেক্ষকরা এই হুমকিকে গুরুতর বলে মনে করছেন। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিক্ষোভে অস্ত্র সরবরাহের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবাদকারীদের অস্ত্র সহায়তার দাবি তেহরানের বিদেশি ষড়যন্ত্রের অভিযোগকে নতুন মাত্রা দিয়েছে, যদিও কোনো নতুন অস্ত্র সহায়তা পায়নি বলে জানিয়েছে কয়েকটি কুর্দি সংগঠন। ইরানে চলমান যুদ্ধের মধ্যে দেশটিতে হওয়া সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডিসেম্বর ও জানুয়ারির বিক্ষোভের সময় যুক্তরাষ্ট্র ইরানের সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে সহায়তা দিয়েছিল। তার বক্তব্য অনুযায়ী কুর্দি নেটওয়ার্কের মাধ্যমে প্রতিবাদকারীদের কাছে অস্ত্র পৌঁছানোর বিষয়টি আলোচনায় আসে। এতেই ওয়াশিংটনের সরাসরি সম্পৃক্ততার ধারণা তৈরি করেছে। এই ইঙ্গিত তেহরানের দীর্ঘদিনের অভিযোগকে আরো জোরালো করে তুলেছে। আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভ উস্কে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করেছিলেন। ইরানি নেতৃত্বের দাবি, বিক্ষোভে সহিংসতা ও প্রাণহানির পেছনে বিদেশি মদতপুষ্ট গোষ্ঠীগুলোর ভূমিকা ছিল। তবে এ বিষয়ে ভিন্ন মত রয়েছে। কুর্দি কয়েকটি সংগঠন জানিয়েছে তারা কোনো নতুন অস্ত্র সহায়তা পায়নি এবং আন্দোলনকে শান্তিপূর্ণ রাখার পক্ষেই অবস্থান নিয়েছিল। এ কারণে ট্রাম্পের ইঙ্গিত কতটা বাস্তবতার প্রতিফলন তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়ন থেকে শুরু হয়ে তার সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী দমন অভিযানে হাজার হাজার মানুষ নিহত এবং বিপুল সংখ্যক মানুষ গ্রেপ্তার হন। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য ও পাল্টা অভিযোগ ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং বিরোধী গোষ্ঠীগুলোর অবস্থানে প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের বেসামরিক নাগরিকদের অবকাঠামো ধ্বংস করা হবে। ট্রাম্পের এমন হুমকি নিয়ে যুক্তরাষ্ট্রে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। ডেমোক্র্যাটরা প্রেসিডেন্টের মানসিক স্থিতি নিয়ে উদ্বিগ্ন হলেও রিপাবলিকানরা তার অবস্থান সমর্থন করছে। তেহরানও হুমকির মধ্যে দৃঢ় প্রতিরোধ বজায় রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে একটি কটূক্তিপূর্ণ বার্তায় ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে আক্রমণের হুমকি দেন। বার্তায় ব্যবহৃত ভাষা ও ধর্মীয় উল্লেখ বিশ্বের অনেক দেশকে হতবাক করে দিয়েছে। আইন ও আন্তর্জাতিক মানবিক বিধি অনুযায়ী এটি যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়তে পারে। কংগ্রেসের ডেমোক্র্যাটরা প্রেসিডেন্টকে অস্থির ও বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করেছেন। ইয়াসমিন আনসারি 25তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন। হাকিম জেফরিস ও বার্নি স্যান্ডার্স সহ অন্যান্য নেতা ট্রাম্পের হুমকিকে অনৈতিক ও অমানবিক হিসেবে অভিহিত করেছেন। সিনেটর অ্যালিসা স্লটকিন উল্লেখ করে বলেন, বেসামরিক নাগরিক লক্ষ্যবস্তু হলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় এরই মধ্যে স্কুল, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা কেন্দ্র ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আইনের দৃষ্টিকোণ থেকে সামরিক কর্মকর্তাদের যুদ্ধাপরাধে অংশ নিতে নির্দেশ দেওয়া যায় না। তবে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং কংগ্রেসম্যান ডন বেকন ট্রাম্পের অবস্থানকে সমর্থন করেছেন। নাদিম মারজান, সময় সংবাদ। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মানদেব বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজের পাশাপাশি বাব আল মানদেব প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়বে। বাধাগ্রস্ত হবে আমদানি রফতানি বাণিজ্য। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা এবং বিশ্ব বাণিজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মানদেব। ইয়েমেনে থাকা হাউতি বিদ্রোহীরা এই পথ নিয়ন্ত্রণ করে। যদি এটি বন্ধ হয় তাহলে তেল ও পণ্য পরিবহনের চেইন ভেঙে যেতে পারে। হরমুজ প্রণালীর সাময়িক বন্ধের পর এই নৌপথের গুরুত্ব আরও বেড়েছে। বাব আল মানদেব ও হরমুজ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের তেলের প্রায় 25% সরবরাহ আটকে যেতে পারে। সৌদি আরবের ইয়ানবু বন্দর এবং ইস্ট ওয়েস্ট পাইপলাইন হরমুজের বিকল্প হলেও রয়েছে সীমাবদ্ধতা। নৌপথে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক তেল বাজারে দামের অস্বাভাবিক উত্থান ও সরবরাহের সংকট তৈরি হবে।
ইরান সমর্থিত হাউথিরা এর মধ্যেই প্রমাণ করেছে তারা নৌপথ বন্ধ করতে সক্ষম। গাজা যুদ্ধে তারা কিছু জাহাজ আটকে দিয়েছিল এবং সাম্প্রতিক সময়ে কয়েকটি মিসাইল ও ড্রোন হামলাও করেছে। তারা চাইলে বাব আল মানদেব দ্রুত বন্ধ করতে পারবে বলে মনে করা হচ্ছে। বাব আল মানদেব বন্ধ হলে এশিয়ার রপ্তানি পণ্য ও তেলের প্রবাহ ইউরোপে পৌঁছাতে দেরি হবে। বিশেষজ্ঞরা এটিকে ভয়ঙ্কর পরিস্থিতি বলে আখ্যা দিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। এক মাস ধরে হরমুজ প্রণালী বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন এবারের ধাক্কা অতীতের যে কোনো সময়ের চেয়েও ভয়াবহ হতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তবে এর চরম মূল্য দিতে হবে উন্নয়নশীল দেশগুলোকে। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 সরবরাহ হয় যে জলপথ দিয়ে, সেই হরমুজ প্রণালী এখন কার্যত অবরুদ্ধ। এক মাস আগে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই থমকে আছে তেলের ট্যাঙ্কার। নৌ পরিবহন বিশেষজ্ঞরা বলছেন এই অচলাবস্থা 1970-এর দশকের বিশ্বমন্দার চেয়েও ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IAEA এর মতে এটি এখন ইতিহাসের সবচেয়ে জ্বালানি নিরাপত্তা হুমকি। 1973 সালের ইয়ম কিপুর যুদ্ধের জেরে আরব দেশগুলো তেল উৎপাদন কমিয়ে দিলে বিশ্বজুড়ে বিশৃঙ্খলা দেখা দেয়। আকাশচুম্বী দাম আর জ্বালানি রেশনিংয়ে অনেক দেশের সরকার পতন পর্যন্ত ঘটেছিল। তবে বর্তমান পরিস্থিতি আরও জটিল। বিশ্লেষকদের মতে সে সময়কার সংকট ছিল সুপরিকল্পিত নীতিগত সিদ্ধান্ত, আর বর্তমান সংকট সরাসরি যুদ্ধের ফলাফল। যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর জাহাজ পাঠিয়ে সরবরাহ সচল করার চেষ্টা করলেও ঝুঁকি কমেনি। ভেসপুচি মেরিটাইমের মতে আগামী দিনগুলোতে তেলের এই ঘাটতি কেবল ঘনীভূত হবে। এর নেতিবাচক প্রভাব পড়বে উন্নয়নশীল দেশগুলোর ওপর, যাদের আর্থিক সক্ষমতা কম। বিশেষজ্ঞরা বলছেন 2-1 দিনের মধ্যে যদি পথ খুলে দেওয়া হয় তবুও এর ধকল সইতে হবে অন্তত আরও 1 বছর। তবে 1970-এর তুলনায় বর্তমান বিশ্ব কিছুটা ভিন্ন। এখন অনেক দেশের কাছে পর্যাপ্ত তেলের রিজার্ভ আছে এবং বিশ্ব এখন তেলের উপর আগের চেয়ে কম নির্ভরশীল। যদিও দাম চড়া, তবুও বাজারে বহুমুখিতা সংকট মোকাবেলায় সাহস যোগাচ্ছে। তবে যুদ্ধের তীব্রতা না কমলে কেবল বাফার স্টক দিয়ে এই দীর্ঘমেয়াদী ধাক্কা সামাল দেওয়া সম্ভব হবে না বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। যুদ্ধ মধ্যপ্রাচ্যে হলেও এশিয়া থেকে ইউরোপ সব জায়গায় প্রভাব স্পষ্ট। জ্বালানি সংকটের কারণে ইউরোপের বিভিন্ন দেশে ফ্লাইট বাতিলের মতো ঘটনা ঘটছে। অনেকেই দীর্ঘমেয়াদে বিমানের রুট কমানোর পরিকল্পনা করছেন। এদিকে থাইল্যান্ডের মতো কিছু দেশ ঝুঁকছে বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের দিকে। কর্মদিবস কমিয়ে সপ্তাহে 5 দিন করার ঘোষণা দিয়েছে নেপাল। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে নাজেহাল বিশ্বের বিভিন্ন দেশের পরিবহন খাত। অনেক দেশই বেছে নিচ্ছে বিকল্প পদ্ধতি। থাইল্যান্ডে ডিজেলের দাম প্রায় 60% পর্যন্ত বেড়ে যাওয়ায় খরচ কমাতে বৈদ্যুতিক যান বা NEVর দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ। ব্যাংকক মোটর শোতে দেখা গেছে মোট প্রি অর্ডারের প্রায় 80%ই ইলেকট্রিক বা হাইব্রিড গাড়ি। জ্বালানির উচ্চমূল্য এখন বড় চাপ তৈরি করছে। এই অবস্থায় ইলেকট্রিক গাড়ি মানুষের চাহিদার সঙ্গে ভালোভাবে মানিয়ে যাচ্ছে। এতে পরিবহন খরচ অনেক কমে যায়। জ্বালানি সংকট মোকাবিলায় নেপাল সরকার সপ্তাহে 2 দিন ছুটি ঘোষণা করেছে। স্থানীয় সময় রোববার এক জরুরি ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জ্বালানি নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের ধাক্কা সরাসরি পড়েছে দেশটিতে। এমনকি রান্নার গ্যাস অর্ধেক ভরে বিক্রি করা হচ্ছে, যাতে ক্রেতারা একসঙ্গে বেশি সিলিন্ডার কেনা থেকে বিরত থাকে। এছাড়াও বৃহস্পতিবার থেকে বিমানের জ্বালানির দাম প্রায় দ্বিগুণ করেছে কাঠমান্ডু। এদিকে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বিমান খাতেও। ইউরোপের বড় এয়ারলাইন্সগুলো ফ্লাইট কমানোর পরিকল্পনা করছে। রায়ান এয়ার নতুন রুট কমানোর কথা ভাবছে। লুফথানসা প্রস্তুত করছে সংকট মোকাবিলা পরিকল্পনা। আর স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্স প্রায় 1000 খানেক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারলাইন্সও ব্যয় কমাতে অফ পিক ফ্লাইট বাতিল করছে। এশিয়াতেও একই চিত্র। ভিয়েতনাম এয়ারলাইন্স এর মধ্যেই 7টি অভ্যন্তরীণ রুট বন্ধ করেছে এবং ভবিষ্যতে 10 থেকে 20% ফ্লাইট কমানোর পরিকল্পনা করছে। নিউজিল্যান্ডও মে মাস থেকে প্রায় 5% ফ্লাইট কমাচ্ছে। বিশ্লেষকরা বলছেন জেট ফুয়েল সংরক্ষণ জটিল হওয়ায় সংকট আরও তীব্র হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সীমান্তের কাঁটাতার কি আর রুখতে পারে আবেগের স্রোত? যুদ্ধের ক্ষত বিক্ষত ইরানের আর্তনাদ প্রতিধ্বনি তুলছে লাদাখের পাহাড়ি জনপদে। এক পিস ডিমের দাম যেখানে আকাশচুম্বী, সেখানে সাধারণ মানুষের ভালোবাসার নিলাম যেন ভালোবাসার এক অনন্য নজির। ভারতের লেহতে এখন শুধুই সংহতির সুর, যেখানে সামান্য সামগ্রীর নিলামে উঠছে হাজারো ডলার।
লেহের কনকনে ঠান্ডাতেও আজ মানুষের হৃদয়ে দ্রোহ আর সহমর্মিতার উত্তাপ। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় রক্ত ঝরছে সাধারণ ইরানিদের, তখন সুদূর লাদাখে চলছে এক মানবিক লড়াই। স্থানীয় বাসিন্দারা স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সবই উৎসর্গ করছেন ইরানের দুর্গতদের সহায়তায়। নিলামের আসরে একটি সাধারণ ডিমের দাম উঠেছে $270। অবিশ্বাস্য মনে হলেও আবেগের কাছে মুদ্রার মান এখানে তুচ্ছ। ডিম আর মুরগি হাতে নিয়ে গ্রামবাসীরা যখন নিলাম তুলছে, তখন সেটি কেবল বাণিজ্য নয়, বরং একাত্মতার এক বলিষ্ঠ বার্তা। যুদ্ধের এই কঠিন সময়ে সামান্য সামর্থ্য নিয়েই তারা দাঁড়িয়েছেন বিপর্যস্ত প্রতিবেশীর পাশে। এই একটি ডিমের মাধ্যমে আমরা বিশ্বকে বার্তা দিতে চাই যে মানুষ ত্যাগের জন্য কতটা প্রস্তুত। এই ডিমের দাম এখন $270 ছাড়িয়েছে, কারণ এর পেছনে ভালোবাসা জড়িয়ে আছে। যদি ডাক আসে, তবে শুধু এই সামান্য জিনিস নয়, আমরা আমাদের জীবন উৎসর্গ করতেও দ্বিধা করব না। সংহতির এই মিছিলে উঠে আসছে বিপ্লবের ডাক ও ত্যাগের শপথ। স্লোগানে মুখরিত চারপাশ যেন জানান দিচ্ছে, মানবিকতার কোনো ভৌগোলিক সীমানার বন্দী থাকে না। কেবল অর্থ নয়, বরং নিজের শ্রেষ্ঠ সম্পদ দিয়েও এই ত্রাণ তহবিলে যোগ দিচ্ছেন লাদাখবাসী। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জার্মানিতে। অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানান বিক্ষোভকারীরা। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিচু বড়ুয়া। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্বর আগ্রাসন ও সামরিক হামলার প্রতিবাদে জার্মানির রাজপথে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দেশটির যুদ্ধবিরোধী বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। রোববার রাজধানী বার্লিনে চলমান যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভায় যোগ দেন দেশটিতে বসবাসরত ইরানের নাগরিক সহ হাজারো মানুষ। মিছিলে অংশ নেয়া বিক্ষোভকারীদের হাতে ছিল যুদ্ধবিরোধী ব্যানার ও ফেস্টুন। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা সমাবেশ স্থল। এ সময় ইরানে চলমান নগ্ন হামলা ও মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতি সৃষ্টির পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই দায়ী করেন বিক্ষোভকারীরা। দেখুন, এ যুদ্ধ সম্পূর্ণ অবৈধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে ইরানে হামলা চালাচ্ছে তা মেনে নেওয়া যায় না। এই যুদ্ধে ইরানকে দুর্বল ভাবলে ভুল করবে। শত্রুদের রুখে দেওয়ার মতো সেই শক্তি আমাদের আছে। জ্বালানির কারণে শুধু ইরান নয়, পুরো বিশ্বকেই বিপদে ফেলেছে এই যুদ্ধপরাধী যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইসরায়েল জাতিসংঘকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসন পুরোপুরি অবৈধ। এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে এই সংঘাত বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে, আর তার দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে। পরে বিক্ষোভ মিছিলটি বার্লিনের যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে এসে শেষ হয়। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। লস অ্যাঞ্জেলেসে নিজ বাসা থেকে বাংলাদেশি আমেরিকান প্রকৌশলীর মরদেহ উদ্ধার। নিখোঁজ ছিলেন 5 দিন। রহস্য উদ্ঘাটনে তদন্ত পুলিশ। কমিউনিটিতে শোকের ছায়া। ইরান ইস্যুতে দূরত্ব রাখছে উত্তর কোরিয়া। কৌশলগতভাবে নতুন বার্তা পিয়ংইয়ংয়ের। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সংলাপের পথ খুলতে অস্ত্র সহায়তা থেকে বিরত থাকার ইঙ্গিত। এদিকে ক্ষমতার উত্তরাধিকার নিয়েও শুরু হয়েছে নতুন জল্পনা। সামনে আসছে কিম জং উনের পরিবারের নাম। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছে, ইরানকে ঘিরে চলমান যুদ্ধে পিয়ংইয়ং দূরত্ব বজায় রাখছে। উত্তর কোরিয়া থেকে তেহরানের কাছে অস্ত্র বা সামরিক সরঞ্জাম পাঠানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে ধারণা দেয়া হয়েছে। এই অবস্থানকে ভবিষ্যৎ কূটনৈতিক হিসেবের অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষণে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরায় শুরু করার সম্ভাবনা তৈরি করতেই এই সতর্ক অবস্থান নিয়েছে পিয়ংইয়ং। যদিও তারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার সমালোচনা করেছে, তবু ইরানের বিষয়ে তাদের প্রতিক্রিয়া তুলনামূলকভাবে নরম ও সীমিত রাখা হয়েছে। একই সময় অভ্যন্তরীণ রাজনীতিতেও নজর কাটছে নতুন ইঙ্গিত। কিম জং উন তার কিশোরী কন্যাকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করছেন বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক এক সামরিক প্রদর্শনীতে তার উপস্থিতি ও ট্যাঙ্ক চালানোর দৃশ্যকে উত্তরাধিকার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এর আগে উত্তরসূরি হিসেবে কিম ইয়ো জং এর নাম আলোচনায় থাকলেও নতুন এই ইঙ্গিত রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের আভাস দিচ্ছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্কেও সাম্প্রতিক এক ঘটনায় দুঃখ প্রকাশের মাধ্যমে সীমিত কূটনৈতিক সাড়া দিয়েছে পিয়ংইয়ং। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংলাপ এবং অভ্যন্তরীণ ক্ষমতার বিন্যাসী বিষয়গুলোকে সামনে রেখে নতুন কৌশল সাজাচ্ছে উত্তর কোরিয়া।
নাদিম মারজান, সময় সংবাদ। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মেয়ে কিম জং এই হতে চলছে পিয়ংইয়ং এর ভবিষ্যৎ উত্তরাধিকারী। নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস। পাশাপাশি উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে বলেও জানায় সিওল। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের উত্তরসূরি আদৌ তার কিশোরী কন্যা কিনা তা নিয়ে মাসখানেক ধরেই চলছে নানা জল্পনা কল্পনা। সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি প্রকাশিত ছবিতে কিম কন্যা জু একে ট্যাঙ্ক চালাতে, রাইফেল ছুটতে এবং হ্যান্ডগান ব্যবহার করতে দেখা যায়। বিশ্লেষকদের ধারণা পিয়ংইয়ং তাদের প্রথম নারী সর্বোচ্চ নেতা পেতে চলেছে, এটা তারই ইঙ্গিত। এই গুঞ্জনকে সত্য বলে দাবি করছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস। তারা জানায় কিম জো একে এর মধ্যে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হচ্ছে। এই মূল্যায়ন আর কেবল অনুমান নয়, বরং বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য থেকে এসেছে বলে দাবি করা হয়েছে। আইন প্রণেতাদের কাছে রুদ্ধদ্বার বৈঠকে এই তথ্য তুলে ধরা হয়। গোয়েন্দা সংস্থার মতে কিমের বোন কিম ইয়ো জংকে ঘিরে যে ক্ষমতার দ্বন্দ্বের জল্পনা ছিল তা অতিরঞ্জিত, বরং জো একে এরই মধ্যে কার্যত দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর হিসেবে তুলে ধরা হচ্ছে। এদিকে উত্তর কোরিয়া নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM এর জন্য কঠিন জ্বালানির রকেট ইঞ্জিন পরীক্ষা চালিয়েছে। এই ইঞ্জিন কার্বন ফাইবার কাঠামোয় তৈরি, যা হালকা হলেও শক্তিশালী, ফলে এটি একাধিক ওয়ারহেড বহনে সক্ষম হতে পারে। দক্ষিণ কোরিয়ার মূল্যায়ন অনুযায়ী এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতাকে আরও উন্নত করতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আল মাখাজি এবং শেখ রাদওয়ান এলাকায় বেসামরিক লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এর মধ্যেই চলছে হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় স্থানীয় সময় সোমবার ইসরায়েলি সেনাদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। আল কারারা, খান ইউনিস এবং শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি বাহিনী বেসামরিক যান ও ভিড় লক্ষ্য করে হামলা চালায়। এতে শিশু ও নারী সহ অনেকেই আহত হন। শেখ রাদওয়ান ও আল মাঘাজি অঞ্চলে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আল মাঘাজি শরণার্থী শিবিরের কাছে স্কুল সহ অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। আগে নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত ছিল এই জায়গা। স্থানীয়রা জানান সেখানকার বাসিন্দারা নিজেদের রক্ষা করতে গিয়েও ইসরায়েলের লক্ষ্যবস্তু হতে হচ্ছে। আল আকসা মার্টার্স হাসপাতালের তথ্য অনুযায়ী আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীরা ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও চিকিৎসায় ব্যস্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মীও ইসরায়েলি সেনাদের আক্রমণে নিহত হন। অক্টোবর থেকে কার্যকর শান্তি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগ বিনিময় চলছে। হামাস দাবি করেছে তাদের অস্ত্র হস্তান্তর না হওয়া পর্যন্ত শান্তি প্রক্রিয়ায় বাধা আসছে। 2 বছরের হামলায় 72,000 ফিলিস্তিনি নিহত ও 1,72,000 আহত হয়েছেন। অবকাঠামোর 90% এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। 5 দিন নিখোঁজের পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি আমেরিকান তরুণ প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্বজন ও বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বিখ্যাত অ্যামাজন মিউজিকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রকৌশলী সাকিব আলী। কয়েক মাস আগে নতুন কর্মস্থল লস অ্যাঞ্জেলেসে যোগ দেন তিনি। বিমানবন্দর ও প্রশান্ত মহাসাগর সংলগ্ন অভিজাত মেরিনা ডেল রের একটি অ্যাপার্টমেন্টে একাই থাকতেন 30 বছর বয়সী সাকিব। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার বাসিন্দা ডক্টর মোহাম্মদ আলী মানিক ও সারিকা আলী বাচ্চির একমাত্র ছেলে সাকিব আলী। পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে ছেলে সাকিবের সাথে শেষবারের মতো কথা হয় তাদের। এরপর থেকেই ফোনে ছেলেকে না পেয়ে নানাভাবে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি সাকিবের। অবশেষে পুলিশের শরণাপন্ন হন তারা। ছেলেকে খুঁজতে লস অ্যাঞ্জেলেসে ছেলের বাসায় হাজির হয় পরিবার। পরে সেখান থেকে সাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। 30 বছর বয়স্ক ছেলে আজ তার নিজের আপন বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর আসল কারণ এখনো জানা যায় নাই। তার এই অকাল মৃত্যুতে লস অ্যাঞ্জেলেস প্রবাসী আটলান্টাবাসীর মতোই শোকাহত।
আমরা এইসব সন্তপ্ত পরিবারের পাশে আছি। লস অ্যাঞ্জেলেসে ইসলামিক সেন্টারে প্রথম জানাজা শেষে আটলান্টায় তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা মা এখন পাগল প্রায়। পুলিশ ও ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে তরুণ প্রকৌশলী সাকিবের মৃত্যুর কারণ। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। বাংলাদেশি কানাডিয়ান হিসেবে ইতিহাস লেখার পথে ডলি বেগম। টরন্টোর সাউথ ওয়েস্ট স্কারবোরো উপনির্বাচনে বিজয়ী হলে তিনিই হবেন প্রথম বাঙালি ফেডারেল এমপি। প্রচারণায় নেমে এরই মধ্যে নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছেন টানা 3 বার প্রভিন্সিয়াল নির্বাচনে বিজয়ী এমপিপি ডলি বেগম। রাশেদ লিমনের রিপোর্ট। টরন্টো স্কারবোর সাউথ ওয়েস্টে ক্ষমতাসীন লিবারেল এমপি বিল বিলার যুক্তরাজ্যে কানাডার হাই কমিশনার নিয়োগ পাওয়ার পরই সামনে আসে কে হবে তার স্থলাভিষিক্ত। বাংলাদেশি অধ্যুষিত এই এলাকায় প্রার্থী হতে যখন আগ্রহীদের দৌড়ছাপ, তখনই ট্রাম্প কার্ড দেখান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এনডিপির হয়ে এই এলাকায় নির্বাচিত 3 বারের এমপিপি বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগমকে দলে ভিড়িয়ে নির্বাচনের টিকিট দেয় লিবারেল পার্টি। প্রভিন্সিয়াল পার্লামেন্ট থেকে পদত্যাগ করে ডলি বেগম নেমে যান ভোটের মাঠে। 13 এপ্রিল ভোটকে ঘিরে এখন সরগম পুরো এলাকা। পথে পথে দেখা মেলে ভোট ফর ডলি, আর প্রচারণা চলছে সর্বত্র। বিজয়ী হলে প্রথম বাংলাদেশি কানাডিয়ান হিসেবে ফেডারেল পার্লামেন্টের সদস্য হবেন তিনি। কানাডাতে বড় একটা বাংলাদেশি কানাডিয়ান কমিউনিটি আছে, যারা অনেক কাজ করে, অনেক কষ্ট করে। কমিউনিটি ইজ ভেরি স্ট্রং, দে আর ভেরি হার্ড ওয়ার্কিং, ভেরি ডেডিকেটেড, দে কন্ট্রিবিউট সো মাচ টু দ্য ইকোনমি অফ কানাডা। এন্ড অফ কোর্স আপনারা যারা বাংলাদেশে আছেন, আমাদেরকে দেখতেছেন, প্লিজ do, pray for us. এমপি নির্বাচিত হলে কমিউনিটির সুবিধা অসুবিধা সংসদে তুলে ধরার কথা জানান বাংলাদেশের মৌলভীবাজারে জন্ম নেয়া এই প্রার্থী। জানালেন নিজের আরো পরিকল্পনার কথা। এখানের মানুষের যে কষ্ট, অ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিস, হাউজিং ক্রাইসিস, হেলথ কেয়ার নিয়ে যে সমস্যা, এগুলা আমরা প্রভিন্সিয়াল লেভেলে ভালো একটা কাজ করতে পারার কারণেই আসলে মানুষ যে ভালোবাসা, মানুষ যে আদর, স্নেহ এন্ড রেসপেক্ট, যেগুলা আমি যেটা I've been able to get that from the community and I'm really grateful for that. নির্বাচন বিশ্লেষকরা ভোটের মাঠে ডলি বেগমকে এগিয়ে রাখলেও কনজারভেটিভ প্রার্থী ডায়ানা ফিলিপোভা সহ আরো 7 জন প্রার্থী লড়ছেন এই ভোট যুদ্ধে। সব ঠিকঠাক থাকলে ভোটের দিন ফলাফল যদি ডলি বেগমের পক্ষে যায়, তাহলে কেবল এই স্কারব্রোই নয়, 7 সমুদ্র 13 নদীর ওপারে বাংলাদেশেও গর্ব করার মতো নতুন একটি কারণ হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ হলেও ভোটার তালিকা এখনো সংশোধনের কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। বৈধ কাগজপত্র থাকলেও লাখ লাখ নাম বাদ যাওয়া মানুষ লাইনে দাঁড়িয়ে নাম তোলার চেষ্টা করছেন। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে অবরোধ, বিক্ষোভ। এদিকে উত্তরবঙ্গে প্রচার শেষ করে দক্ষিণের জেলায় প্রচার শুরুর দিনে মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 23 ও 29 এপ্রিল রাজ্যটিতে 2 দফায় ভোট গ্রহণ হবে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা লাগোয়া উত্তর 24 পরগনা জেলা শহর বারাসাতের জেলা শাসক দপ্তরের সামনে ভোটের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনো লাইনে দাঁড়ানো মানুষগুলো তাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য লড়ছেন। 2002 সালের ভোটার তালিকায় নিবিড় সংশোধনীতে নাম থাকলেও এবারে অদৃশ্য কারণে নেই অনেক পরিবারের নাম। আমার বাড়িতে 14-15 জনের মেম্বার ভোটের, তার ভিতরে শুধু আমি ডিলিটেড। এতদিন ভোট দিয়েছি, এখন নাম কেন কেটে দিচ্ছে আমাদের? আমি উত্তরপ্রদেশ আগে ভোট দিয়েছি 2003, এখন নাম ডিলিট হয়ে গেছে। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন জেলা ঘুরে দেখার কথা জানিয়েছেন। এখনো পর্যন্ত তালিকার খসড়া থেকে 60 লাখ নাম এবং বিবেচনাধীন তালিকা থেকে এখনো পর্যন্ত প্রায় 27 লাখ নাম বাদ পড়েছে বলে জানা গেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিচারকদের তত্ত্বাবধানে এখনো চলছে বিবেচনাধীন থাকা নামের চূড়ান্ত বাছাই পর্ব। প্রত্যেক জেলায় যাব, আর যত আমার বিডিও আছে, ওসি আছেন, আরও আছেন, ডিও আছেন, এসপি আছেন, সবাই সঙ্গে বসবো আর দেখবো ওখানে তৈরি কিরম আছে নি আছে, কোথায় ইনফ্রাস্ট্রাকচার ঘাটতি আছে নি আছে,
এদিকে নির্বাচনে দলীয় প্রচারে উত্তরবঙ্গ শেষ করে এখন দক্ষিণবঙ্গের প্রচার করছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নদিয়া জেলায় 3টি প্রচারণা সভায় তিনি নিজের স্বভাবসুলভ ভাষায় মোদীকে আক্রমণ করেছেন। ডাক নিয়ে ঢুকছেন, আর্মস নিয়ে ঢুকছেন, বাংলার মানুষকে হামলা করবেন বলে। আমি পরিষ্কার বলছি, যতই হামলা করো ভাই, বাংলায় তোমাদের ঠাঁই নাই। বাংলার মানুষ বিজেপিকে কোনো দিন মানবে না। যদিও বিজেপির 47তম প্রতিষ্ঠা দিবসেও এদিন তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ ও বাম শাসিত কেরালায় বিজেপি নেতাদের ওপর হামলার ঘটনার কথা উল্লেখ করে পাল্টা আক্রমণ করেছেন নরেন্দ্র মোদীও। हमने बंगाल और केरलम जैसे राज्यों में देखा है वहां किस तरह हिंसा को पॉलिटिकल कल्चर बना दिया गया है, लेकिन भाजपा कार्यकर्ता ऐसे हालातों में भी डिगा नहीं, डरा नहीं। সোমবারই প্রথম দফার 152 আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া প্রার্থীরা মনোনয়ন জমা দিয়ে নিজেদের মতো করে একে অন্যের বিরুদ্ধে কটাক্ষ করতে ছাড়েননি। প্রতিপক্ষ বলে কিছু নেই, প্রতিপক্ষ হচ্ছে অনুন্নয়ন, প্রতিপক্ষ হচ্ছে মমতা ব্যানার্জি। মনোনয়ন দিচ্ছি, মনোনয়ন জিতবো, 250 বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি আসছে। 2 দফার ভোট গ্রহণের শেষ দফার ভোট হবে 29 এপ্রিল। সেদিন ভোট নেওয়া হবে 142 আসনে। আর সেই দফায় ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 9 এপ্রিল। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। মহাকাশে মানব ইতিহাসে নতুন দিগন্ত স্পর্শ করল নাসার আর্টেমিস 2। অ্যাপোলো 13-এর 56 বছর আগে রেকর্ড ভেঙে 4 জন নভোচারী এখন পৃথিবী থেকে সর্বাধিক দূরত্বে পৌঁছেছেন। চাঁদের দূরবর্তী অংশের ফ্লাইবাইরে তারা অজানা ভূপৃষ্ঠের ছবি ও তথ্য সংগ্রহ করছেন। এগুলো ভবিষ্যতের মহাকাশ অভিযানকে নতুন দিক নির্দেশ করবে বলে জানিয়েছে সংস্থাটির প্রধান। নাসার চাঁদে যাওয়ার অভিযান আর্টেমিস 2 নভোচারীরা 4,171 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে অ্যাপোলো 13-র রেকর্ড ভেঙেছে। সর্বোচ্চ দূরত্ব হবে প্রায় 4,06,788 কিলোমিটার। এটি মানব ইতিহাসে সর্বাধিক দূরত্ব। ফেরার পথে ওরিয়ন ক্যাপসুল ফ্রি রিটার্ন ট্রানজেক্টরিতে পৃথিবীর দিকে আসবেন তারা। যাত্রা প্রায় 4 দিন দীর্ঘ হবে। ফ্লাইবাই চলাকালীন ক্রু চাঁদের দূরবর্তী পৃষ্ঠের অজানা এলাকা পর্যবেক্ষণ করবেন। একটি ছবি দেখায় ওরিয়েন্টাল বেসিন, চাঁদের বিশাল একটি গর্ত যা আগে শুধুমাত্র অপ্রাণিত মহাকাশ মিশনের মাধ্যমে দেখা গিয়েছিল। প্রযুক্তির উন্নতির পরও মানব চোখের পর্যবেক্ষণ সবচেয়ে কার্যকর, কারণ চোখের রিসেপ্টর সংখ্যা কোনো ক্যামেরার তুলনায় অসীম। কমান্ডার রিড ওয়াইজম্যানের নেতৃত্বে ক্রুতে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হলেন ভিক্টর গ্লোভার, প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী, ক্রিস্টিনা কচ, প্রথম নারী নভোচারী এবং জেরেমি হ্যানসেন, প্রথম নন আমেরিকান নভোচারী। ফ্লাইবাইয়ের প্রায় 40 মিনিটের জন্য সকল যোগাযোগ বন্ধ থাকবে, কারণ ক্রু চাঁদের পেছনের অংশ অতিক্রম করবে। ফ্লাইবাইটি আর্টেমিস 3 এবং আর্টেমিস 4-এর জন্য গুরুত্বপূর্ণ। নভোচারীরা চাঁদের পৃষ্ঠের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে নোট নেবেন। নাসার প্রধান জ্যারেট আইজ্যাকম্যান বলেছেন, এই মিশন ভবিষ্যতের লুনার ল্যান্ডিং ও মহাকাশ গবেষণার পথ সুগম করবে। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে মহাকাশ মিশন আর্টেমিস 2 এর নভোচারীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চাঁদ প্রদক্ষিণের এই ঐতিহাসিক অভিযানে তাদের অভিনন্দন জানিয়ে গর্ব প্রকাশ করেন তিনি। ভিডিও কলে 4 নভোচারীর সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তাদের অভিজ্ঞতাকে অসাধারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। মিশনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত সম্পর্কে জানতে চাইলে কমান্ডার রিড ওয়াইজম্যান বলেন, এমন দৃশ্য তারা দেখেছেন যা আগে কোনো মানুষ দেখেনি। বিশেষ করে সৌরগ্রহণের দৃশ্য তাদের জন্য ছিল ব্যতিক্রমী অভিজ্ঞতা। দক্ষিণ কোরিয়া বসন্তের আগমনের সঙ্গে প্রকৃতিও যেন নতুন রূপে সেজেছে। দেশ জুড়ে শুরু হয়েছে চেরি ফুল উৎসব। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ায় বসন্ত মানেই যেন এক জীবন্ত কবিতা। শীতের নির্জীবতা কাটিয়ে প্রকৃতি যখন নতুন করে জেগে ওঠে, তখন চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে চেরি ফুলের মায়াবী রূপ। সাদা আর হালকা গোলাপি পাপড়ির কোমল স্পর্শে ঢেকে যায় শহরের পথঘাট, পার্ক আর নদীর তীর, যেন প্রকৃতি নিজেই হাতে এঁকে দিয়েছে এক স্বপ্নময় চিত্রপট।
চেরি ফুলের এই সময়টুকু খুবই ক্ষণিকের, মাত্র কয়েক দিনের অতিথি, কিন্তু এই অল্প সময়ে তা মানুষের মনে তৈরি করে গভীর আবেগ, ভালোবাসা আর প্রশান্তির অনুভূতি। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে দেশ বিদেশি প্রকৃতিপ্রেমীরাই ছুটে আসেন এই সৌন্দর্যের কাছে। আমি তুরস্ক থেকে চেরি ফুল দেখতে এবার সিউলের ইয়াইদুতে এসেছি। তোমরা সুযোগ পেলে একবার অবশ্যই এখানে ঘুরতে এসো। এই সৌন্দর্য না দেখলে সত্যি অনেক কিছু মিস করে ফেলবে। চেরি ফুলগুলো সত্যি খুব অসাধারণ। রাজধানী সিউলের জামসিল লেক, বুসান কিংবা জিনহে সবখানে এখন চেরি উৎসবের আমেজ। বিশেষ করে সিউলের হান নদীর তীর ইউইদোতে চেরি উৎসবকে ঘিরে তৈরি হয়েছে পর্যটকদের উপচে পড়া ভিড়। এই সময়টির জন্য অপেক্ষায় থাকেন প্রবাসী বাংলাদেশিরাও। দক্ষিণ কোরিয়ার চেরি উৎসব হচ্ছে বসন্তের আগমনী বার্তা, যেটা দেখতে দেশ তথা বিদেশ তথা দক্ষিণ কোরিয়া এবং সহ দেশের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ আগমন করে। দীর্ঘ 5 দিন ডিউটি করার পরে শনিবার এবং রবিবার আমাদের বন্ধের ছুটিতে আমরা এই উৎসবে আসি। এটি আমাদের দ্বারা খুবই ভালো লাগে। চেরি সৌন্দর্য উপভোগ করতে সবাই মিলিত হয়ে এখানে এসেছি। চেরি ফুল কোরিয়াতে বছরে একবার আসে। এই সময়ে হয়তো এই সপ্তাহে চেরি ফুলের যে ফেস্টিভ্যালটা শেষ হয়ে যাবে। দক্ষিণ কোরিয়া এখন বসন্তের পূর্ণতা, আর সেই বসন্তকে আরো রঙিন করে তুলেছে চেরি ফুলের অপার সৌন্দর্য। রাজধানী সিউল সহ গোটা দক্ষিণ কোরিয়া এখন চেরি ফুলের স্বর্গরাজ্য। রাস্তার দুই পাশে সারি সারি চেরি ফুল, এ যেন প্রকৃতি নিজেই সাজিয়েছে এক জীবন্ত চিত্রকর্ম। রাত নামলেই আলোকসজ্জায় চেরি ফুলের সৌন্দর্য যেন আরো রহস্যময় হয়ে ওঠে। ঝলমলে আলো আর ফুলের কোমল রং একসাথে মিলে সৃষ্টি করে এক অন্যরকম আবহ, যা হৃদয়ে গেঁথে থাকার মতো। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। জার্মানির বন শহর এখন গোলাপি রঙে মোড়া। চেরি ফুলের মোহনীয় উৎসব দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। শহরের রাস্তা জুড়ে প্রায় 300টি চেরি গাছের সমারোহে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন পর্যটকরা। রাইন অঞ্চলের পুরনো শহর যেন পরিণত হয়েছে স্বর্গে, যেখানে প্রকৃতি আর মানুষ একসাথে বসন্ত উদযাপন করছে। জাপানের সাকুরার মতোই নজর কাটছে এই ইউরোপীয় দৃশ্য। এমন সৌন্দর্যের দেখা মিলল জার্মানির বন শহরে। 1986 সালে প্রথম চেরি গাছ লাগানোর পর ধীরে ধীরে এই এলাকা পরিণত হয়েছে আন্তর্জাতিক পর্যটনের এক বড় আকর্ষণে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে যায় এই ফুলের সৌন্দর্য দেখতে। অনেকে এই দৃশ্যকে জাপানের সাকুরা উৎসবের সঙ্গে তুলনা করেন। দারুণ লাগছে, দেখতেই পাচ্ছেন কত মানুষ বাইরে বেরিয়েছে, সত্যি সুন্দর। চেরি ফুলের এই রূপ উপভোগের সময় খুবই সীমিত, গড়ে মাত্র 2 সপ্তাহ। আবহাওয়া যত উষ্ণ হয় ফুল তত দ্রুত ঝরে পড়ে, তাই অনেকেই অপেক্ষা করেন একটু ঠান্ডা আবহাওয়ার, যাতে এই সৌন্দর্য কিছুটা বেশি সময় ধরে থাকে। ফলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসেন এই অপরূপ দৃশ্য দেখতে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলতে নিরাপত্তা ঝুঁকির অভিযোগ তুলে ম্যাচ ভেন্যু মেক্সিকোতে সরানোর দাবি জানিয়েছে তেহরান, তবে ফিফা এখনও সেই প্রস্তাবে সাড়া দেয়নি। আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে জটিলতা কাটছেই না। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে হতে যাওয়া এই আসরে ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্রের মাটিতে, কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে তেহরান। ইরান জাতীয় দলের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নিতে ফিফার কাছে আবেদন করেছে ইরান ফুটবল ফেডারেশন। ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন তিনি ইরান জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। এমন পরিস্থিতিতে আমরা যুক্তরাষ্ট্রে যাব না। বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করার জন্য আমরা ফিফার সঙ্গে আলোচনা করছি। আমাদের অনুরোধ যদি ফিফা গ্রহণ করে এবং ম্যাচগুলো মেক্সিকোতে সরানো হয়, তাহলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে। ইরানের ম্যাচ স্থানান্তরের আবেদনে এখন পর্যন্ত ইতিবাচক সাড়া দেয়নি ফিফা। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক মন্তব্য পরিস্থিতিকে আরো জটিল করেছে। ট্রাম্পের পরস্পর বিরোধী বক্তব্যের সমালোচনা করেছেন ইরানের ক্রীড়ামন্ত্রী। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। ট্রাম্প পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন, তার কথা অসংলগ্ন।
তিনি নৈতিক ও নীতিগতভাবে ভারসাম্যহীন মন্তব্য করছেন। ফিফার নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট দেশকেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পরিস্থিতি যদি এমন থাকে তবে যুক্তরাষ্ট্রে গিয়ে আমাদের খেলার সম্ভাবনা খুবই কম। তবে যদি নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয় তাহলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ফিফা আগেই অনেকটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিশ্বকাপের ম্যাচগুলো ড্র অনুযায়ী নির্ধারিত সূচি ও ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। সভাপতি জিয়ানি ইনফান্তিনো সম্প্রতি জানান ভেন্যু পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই তাদের। এত সব টানাপোড়েনের মাঝেও প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইরান। দেশটির বেশ কয়েকটি ক্রীড়া স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা করা হয়েছে বলে অভিযোগও করেন দেশটির ক্রীড়ামন্ত্রী। বিশ্বকাপের জন্য আমাদের খেলোয়াড়রা প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। আমাদের অনেক ক্রীড়া স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। যেসব ক্রীড়া স্থাপনার আগে আন্তর্জাতিক ক্রীড়াবিদরা খেলেছেন সেগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে। এর পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপে রাজনৈতিক উত্তেজনার ছাপ স্পষ্ট। বিশ্বকাপ শুরুর আগে যা কিছুটা হলেও জৌলুস কমাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটকের পর নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার স্বপন আহমেদ, যাচ্ছে তার কাছে। স্বপন, ভোর 4টার দিকে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয় এবং তখনই আসলে তাকে ডিবির যে মিন্টু রোডের যে ডিবি কার্যালয় রয়েছে সেখানে নিয়ে আসা হয়। আমরা গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করছি। এখন পর্যন্ত আপডেট বলতে হয় যে কিছুক্ষণ আগেই আসলে ডিএমপি মিডিয়া সেলের যিনি প্রধান ছিলেন তিনি আমাদেরকে যেটি জানালেন যে তার বিরুদ্ধে রংপুরে একটি মামলা রয়েছে এবং রাজধানীতে 5টি মামলা রয়েছে। বিশেষ করে রংপুরের একটি মামলার কথা তিনি বলেছেন এবং বনানী ও উত্তরাতে 2টি মামলায় স্পেসিফিকভাবে তিনি বলেছেন এবং এই জুলাই গণঅভ্যুত্থানের যে 6টি মোট মামলা, এই মামলাগুলোর যে কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে স্পেসিফিকভাবে বলা হয়নি যে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। তবে আরেকটি বিষয় আমরা জানতে চেয়েছিলাম যে যেহেতু তাকে গ্রেপ্তার দেখানো হবে স্বাভাবিকভাবেই তাকে রিমান্ড আবেদন করা হবে কিনা। তবে রিমান্ড আবেদনের বিষয় এখন পর্যন্ত আসলে ডিবির পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে কিছু জানানো হয়নি। তবে তাকে দুপুরের পর আদালতে নেওয়া হবে এই বিষয়টিকে আমাদেরকে ক্লিয়ার করা হয়েছে। প্রথম দিকে আমরা যতটুকু শুনতে পেলাম যে তার নিজ বাসা ধানমন্ডি 8-এর এতে থেকে তাকে গ্রেপ্তার কথা আমরা শুনতে পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে ডিবি এবং মহানগর পুলিশের যে মিডিয়া সেল সেখান থেকে আমাদের জানানো হলো যে না, তাকে তার চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটি বলছিলাম যে তখনই তাকে এই মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হয় এবং এখন পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে বিভিন্ন তথ্য নেওয়ার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি বিষয় বলতে হয় যে শিরিন শারমিন চৌধুরী কিন্তু 2013 সালের পর থেকে তিনি সাবেক যে সরকার ছিল আওয়ামী লীগ সরকারে তিনি স্পিকারের দায়িত্ব পালন করছেন এবং সর্বশেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেখানেও কিন্তু তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার পর অর্থাৎ 24-এর 5 আগস্টের পরেই কিন্তু তিনি গা ঢাকা দেন এবং এই গা ঢাকা দেওয়ার পরে আসলে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের কথা আসলে উঠে আসছিল যে তিনি ইন্ডিয়া চলে গেছেন বা তিনি দেশের বাইরে চলে গেছেন, তিনি বাংলাদেশে নাই। কিন্তু গতকালকে যিনি যখন আটক বা গ্রেপ্তার হলেন তারপরেই আসলে নিশ্চিত হওয়া গেল যে না, তিনি বাংলাদেশেই ছিলেন এবং তাকে গ্রেপ্তারও করা হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে যে কোন মামলায় আসলে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তার আসলে রিমান্ড আবেদন কতদিনের ডিবির পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে ওই মামলায় চাওয়া হয়। আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষমান অবস্থায় রয়েছি। পরবর্তী যে কোনো ধরনের আপডেট আমরা পাই সাথে সাথে দর্শক আপনাদের জানিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব। তো এখন পর্যন্ত এতটুকুই ছিল আমার কাছে মিন্টু রোডের যে ডিবি কার্যালয় সেখান থেকে সব শেষ। ধানমন্ডির একটি বাসা থেকে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সে খবর জানাচ্ছিলেন বিস্তারিত আমাদের সহকর্মী স্বপন আহমেদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। হরমুজ প্রণালী খুলে দিতে মঙ্গলবারের সময়সীমায় চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের। সেতু, বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের হুমকি। ইসরায়েল ও কুয়েতে ইরানের হামলা, পাল্টা আক্রমণ তেল আবিবের। লস অ্যাঞ্জেলেসে নিজ বাসা থেকে বাংলাদেশি আমেরিকান প্রকৌশলীর মরদেহ উদ্ধার। নিখোঁজ ছিলেন 5 দিন। রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ। কমিউনিটিতে শোকের ছায়া। এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা শেষ হলেও চলছে ভোটার তালিকা সংশোধন। কাগজ থাকলেও বাদ পড়েছেন লাখ লাখ ভোটার। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নাম তোলার চেষ্টা।
এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজন। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মেজবাউল আলী। ধন্যবাদ ধ্রুব। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।